উড়ি 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 আমি তো গীতাদির ভিডিও দেখে জাস্ট এমন হয়েছিলাম, বিভৎস রেগে গেছে গীতাদি। আহারে বাবা, রাগাটাই স্বাভাবিক, বলো না? এই যে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে জুতোর বাড়ি মেরেছে, সেটা তো মানে সত্যিই তো আমরা কি করে মেনে নেব? কেন মেনে নেব? আরে শোনো, এটা বেশ বছরখানেক আগে, 1.5 বছর আগে একজন বেশ ভবিষ্যৎবাণী করে গেছিল যে এরা হচ্ছে বেইমানের জাত, এদের রক্তেই বেইমানি আছে, এরা যে থালায় খায় সেই থালাতেই তুরুপ করে ফুটো করে দেয়, ফুটো। তো এইরকম কথা বলেছিল কে? খুব ক্লোজ যে সে। এবার দেখো, আমরা সামনাসামনি থেকেই অনেক সময় মানুষকে চিনতে পারি না, আর এদের সাথে তো এই ভিডিও থ্রুতেই আলাপ, তো কতটা আর আমরা বুঝবো বলো না? কিন্তু যার সাথে সত্যি সত্যি রক্তের সম্পর্ক, যে কিনা জানে যে আমার বাড়ির লোক কতটুকু কি করতে পারে, রক্তের কথা বলছি, তো সেই হিসেবে প্রায় 1.5 বছর আগে একটা ভবিষ্যৎবাণী কিন্তু এরকম করে গেছিল যে এরা কিন্তু হেভি বেইমান, এরা যারা এদের মুখে অন্ন তুলে দেবে, হ্যাঁ এই ওয়ার্ডটা বলেছিল, যারা এদের মুখে অন্ন তুলে দেবে এরা তাদের সাথেই বিট্রে করবে। এটা কার উদ্দেশ্যে কে বলেছিল প্রশ্ন দিলাম? হ্যাঁ, তুমি পাবে যদি সঠিক বলো। তো এইটা বলেছিল আমাদের দিস ফেস্টিকেটেড দীপ ভাই, দি রুমালি অধিকারী। হ্যাঁ, সে বলেছিল। আর সেটা কার দিদি? কার সাথে যেন ব্লাডের সম্পর্ক আছে, বাচ্চার বাবার সাথে। হ্যাঁ, একজন বলেছে কি ওকে আর বাচ্চার বাবা বলে ডাকবে না, ওইটাকে বেইমান লোক বলে ডাকবে। তো যাই হোক, তো সে কিন্তু বলেছিল, আর তার ভবিষ্যৎবাণীটা যে হারে হারে সঠিক, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে এটা কত বড় বেইমান। আমি মাসিমা মেসোমশাইয়ের দিকে যাবই না, কিন্তু যে পুত্রটি আছে তাদের, সে কিন্তু বেইমান। গীতাদি একটা খুব ভালো কথা বলেছে, স্বামী যদি এরকম বেইমান হয় তারপরেই তো স্ত্রীরা গিয়ে বারবনিতাগিরি করে। এটাও লজিক আছে যে ভাই এক হাতে তো তালি বাজে না, দোষ তো কিছু তো ছিল বটেই, অনেক কিছু। দেখো, আমরা ভালোবাসার খাতিরে, পছন্দের খাতিরে আমরা সাপোর্ট করেছি, কারণ একটা সংসার ভেঙে গেছে, অন্য পরপুরুষের সাথে তার স্ত্রী ভেগে গেছে, ওর মুখে লাথি মেরে ভেগে গেছে। ও যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে লাথি মারছে, ওর বউ 2 বছর আগে ওর মুখে লাথি মেরে আর ছ্যাঁচ্ছ্যার করে হিস করে দিয়ে চলে গেছে, বলেছে তোর মুখটার মধ্যে লাথি আর হিস ছাড়া আমি কিছু দিতে পারবো না, বুঝতে পারছি, করে চলে গেছে। তারপরে বউয়ের যা গুণকীর্তি বা স্বভাব, সেটা তো আমরা দিন দিন দেখতেই পাচ্ছি। আজ এদিকে মন মজে যাচ্ছে, ওতে মন মজে যাচ্ছে, সবাইতেই মন মজে যাচ্ছে। রিক্সাওয়ালা, ফুচকাওয়ালা, টোটোওয়ালা, আলুওয়ালা, পেঁয়াজওয়ালা, কোনোওয়ালাই তার ঘরওয়ালা হতে পারছে না, বুঝতে পেরেছো তো? সব বাহারওয়ালাই হয়ে থেকে যাচ্ছে। তো এখন এরকম স্বভাব হয়ে গেছে, তো সেটাকে কোনোদিনও না সাপোর্ট করেছি, না কোনোদিনও সাপোর্ট করবো। আচ্ছা, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের প্রথম ভিডিও আর যথেষ্ট ইম্পর্টেন্ট ভিডিও। গীতাদি একটা কথা বললো যে যখন ওদের বাড়িতে আমরা ডাইনিংয়ে বসে সব আলাপ আলোচনা করছিলাম, সেই সময় নাকি এই বাচ্চার বাবা একটা মিথ্যে কথা বলেছিল যে আলমারিতে না আমার 30-40 হাজার টাকাও ছিল। রিয়েলি রিয়েলি মানে এটা কখন হলো বিষয়টা? মানে আমরা গয়না অবধি এসেছি, তারপরে 30-40 হাজার টাকাও নিয়ে গেছে, সেটা মানে কখন হলো? মানে এটা আমাদের সামনে তো ডিসক্লোজ করেনি, তাই আজকে গীতাদি বললো বলেই জানতে পারলাম। তো গীতাদি যে পয়েন্টগুলো তুলে ধরেছে একদম অ্যাকিউরেট, সঠিক। হ্যাঁ, যে আজকে ওই রাত্রি 2টোর সময় বেরিয়ে এসে যেভাবে জনগণের কাছে আকুতি মিনতি করেছিল যে আমাকে বাঁচাও, আর জনগণরা কোমর বেঁধে লেগে পড়েছিল যে হ্যাঁ তোকে বাঁচাবো, সেই বাঁচানোর মধ্যে আমরাও ভিউয়ার্সরাই ছিলাম যারা কিনা তাকে দেখতাম। এটাই প্লাস পয়েন্ট যে আমরা অ্যাজ এ ভিউয়ার্সের সাথে সাথে আমরা ক্রিয়েটারও ছিলাম, তাই আজকে আমরা ক্যামেরাটা খুলে দুটো কথা বলতে পারছি। আর যারা ভিউয়ার্স, আমি তাদেরকে সত্যি সত্যি হ্যাটস অফ করি, কারণ তারা কিন্তু খুব বিচক্ষণতার সাথে দেখে আর সেইগুলোকে পয়েন্ট আউট করে আমাদের সামনে তুলে ধরে যদি কোনো পয়েন্ট মিস হয়ে যায়। তাই তাদেরকে কিন্তু আমরা ডিনাই করতে পারি না, তাদের ওপরই ভিত্তি করে কিন্তু আমাদের এই চ্যানেলগুলো, এটা ভুলে গেলে কোনোদিনও চলবে না, তাহলে তাদের সাথে বেইমানি করা হবে যে এই তোর মতো না হলেও চলবে। হ্যাঁ, অবশ্যই করে কিছু মানুষ আছে যারা খুবই কুরুচিকর মানসিকতা রাখে, তাদের সত্যি না হলেও চলে যায়, কিন্তু বেশিরভাগ মানুষ, দেখো নেগেটিভ হোক পজিটিভ হোক, জীবনে দুটো জিনিসেরই দরকার লাগে, কিন্তু কেউ যদি তোমাকে হিউমিলেট করে বিনা কারণে, সেটাও তো অন্যায় না? এটার জায়গায় তখন ওই কাউকে হাইড করে দাও বা ব্লক করে দাও, সেটা মানুষ রাগে করে। আশা করি বোঝাতে পারছি।
তো এবার দেখো, বাচ্চার বাবার বেইমানির প্রচুর জায়গা আছে। সর্বপ্রথম বেইমানি যার সাথে করেছিল না, সে ছিল তার দিদি। দিদিরও দোষ থাকলে ভাইও কম ছিল না। তো সেটা হয়েছিল, এই দিদির নামে ঝুড়ি ঝুড়ি বসে এই ক্যামেরা খুলে নানান রকমের মন্তব্য করেছিল। তো এটা ছিল দিদির। এবার একমাত্র দিদির ওই জায়গাটাকে বাদ দিতে পারে না যে আজকে আমার যতটুকু পরিচিতি ততটুকু আমার ওই দিদির জন্য, এটাকে বাদ দিতে পারবে না, তাহলে মানুষ আরও বড় বেইমানের ট্যাগ দিয়ে দেবে ওকে। তো প্রথম হয়েছিল দিদির সাথে। আচ্ছা, তারপরে করেছিল কিন্তু অরিন্দম দার সাথে। হ্যাঁ, আমি আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা আমার নিজের মনে হয়েছে। দেখো, লিগ্যাল কাজকর্ম বিষয়ে আমরা ওয়াকিবহল না, কারণ আমরা প্রচণ্ড পরিমাণে সাধারণ মানুষ, আমরা জানিই না। কিন্তু লিগ্যাল টিম যাদের থাকে, আমি একটা জায়গাতেই অরিন্দম দাকে হ্যাটস অফ করিয়া সারা জীবন মনে রাখবো, যে সেই সময় ওই 16খানা উকিলের এগেনস্টে 2খানা মাত্র লয়ার দাঁড়িয়ে ওই 498 কেসের দিন, যেদিন কিনা ওদেরকে ওই রিজার্ভ রুমে রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু মাথা উঁচু করে বার করে নিয়ে এসেছিল এই অরিন্দমদার পাঠানোই কিন্তু ওই তুষারবাবু মনে হয় ছিলেন ওই 2 উকিল। আজকে সেই মানুষটা সমস্ত কিছু তোমার এগিয়ে দেওয়ার পরে হঠাৎ করে, সেই সময় কিন্তু হঠাৎ করেই কিন্তু এই অরিন্দমদাকে সরিয়ে দিয়ে অন্য জায়গায় নিজের কেসের ভার তুলে দিয়েছিল। সেটাও কিন্তু এক ধরনের বেইমানি, কারণ যে মানুষটা বিপদের সময় পাশে দাঁড়াবে তার কথা কিন্তু মনে রাখতে হয়, তাকে ভুলে গেলে কিন্তু চলে না। আমি বলবো না যে কোনো টিমই খারাপ না, কিন্তু আমি যখন অলরেডি একটা জায়গায় কাজ করছিলাম আর সফলতাও পাচ্ছিলাম, সেখানে আমার এই রকম করাটা উচিত হয়নি। এটা ছিল প্রথম বেইমানি। তারপরে আচ্ছা, সেখানে শুনেছিলাম যে সেই সীমাদি নাকি, এগুলো শোনার কথা যদিও বা, সীমাদি নাকি মানে, যেহেতু ম্যাডামও বলেন যে সীমাই জোর করে আমাকে এই বিষয়টা তুলে দিয়েছে যে দিদি ভাই তুমি দেখো। তো সেই কারণের জন্য সীমাদিরও খানিকটা ভূমিকা ছিল যে এই অরিন্দমদার কাছ থেকে কেসের সমস্ত বিষয়টাকে তুলে নিয়ে এসে এই ম্যাডামের হাতে তুলে দেওয়া। এখানে সীমাদিরও খানিকটা ভূমিকা ছিল, যে যদিও বা এটা শোনার কথা। আর এটা তো সত্যি কথা যে কেসটা সীমাদি তুলে দিয়েছিল ম্যাডামের হাতে, কারণ হয়তো ম্যাডামকে উনি বিশ্বাস বা ভরসা করেছেন যে হ্যাঁ ম্যাডাম বাচ্চার বাবার পাশে থাকবে বা জাস্টিস পাবে। স্বার্থ ছিল, ভালো হবে এই স্বার্থটাই ছিল আর কি। আজকে দেখো পুনরায় বেইমানি করলো, কোথায় বলো তো? আজকে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি এতটাই খারাপ হয়, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে ডাকা, তাদের সাথে পিকনিক করা, তাদের খাওয়া দাওয়া করা, ভুরিভোজ করা, তাহলে আমার যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালো নাই লাগবে, তাহলে ডে 1 থেকেই তাকে আমরা পছন্দ করব না। এ তো রক্ষে যে আমি আর দীপ্তিদি ওখানে পা মারাইনি, অনেক বাচ্চা বেঁচে গেছি, পা মারাইনি, যে ওই বাড়িতে যাইনি। হ্যাঁ, আমি একবার দীপ্তিদিকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ গো দীপ্তিদি কী করা উচিত, আমাদের কি যাওয়া উচিত? হ্যাঁ, তখন দীপ্তিদি বলেছিল না থাক। তো সেখান থেকেই দাঁড়িয়ে হ্যাঁ আজকে সে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের স্বার্থ যদি আজকে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হতো, তাহলে এই সীমা যখন তোমাদের বাড়ি গেছে প্রথমেই বলে দিতে যে না না আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে অ্যালাউ করবো না, কারণ কোনো কন্ট্রোভার্সি চাই না। সে গর্তের মধ্যে ইঁদুর ঢুকে যায় সেরকম ঢুকেছিল এই বাচ্চার বাবা, তাকে টেনে হিচড়ে বের করে নিয়ে এসছে। আর আজকে বার করে নিয়ে এসে জনগণের সামনে প্রেজেন্ট করেছে যে তোমার বক্তব্য তুমি রাখো। তারপরে সে লাখে ভিউজ কামিয়েছে, তোমরা দেখেছো। সীমা যদি মানে কামিয়ে থাকে 70,000 80,000, এও কিন্তু লাখ 1.5 লাখ 2 লাখে খেলেছে। ঠিক আছে, তো এটাই দুজনেরই ফায়দা হয়েছে, কারুর একা না। তারপরে আমরা যারা আছি, আমরা তো ভিডিও করেছি, সেটা তো আছেই। অথচ এই সীমাকে ওই খাটের ওপর হেলানটা মেরে যখন ফোকর দালালিগিরি মারছে যে হ্যাঁ হ্যাঁ তুমি আমার বাড়িতে আসবে না, তুমি আমার দিদিকে নিয়ে বলবো, ওরা আমার দিদির ভয় রে বাবা, সেই খাটটুকু পর্যন্ত সীমার থ্রুতে পাঠানো হয়। যে পাঠিয়েছে সে যদি এতটা অবিশ্বাস সীমাকে করতো, তাহলে কি এত বড় রেসপন্সিবিলিটি দিত? আর প্রত্যেকটা রেসপন্সিবিলিটি এই সীমাদি কিন্তু পালন করেছে। সে যদি একটা ছোট্ট অটোও হয়, একটা জামাও হয়, সেইটুকু পর্যন্ত সেই সময় হাত পেতে নিয়েছে, কারণ এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। নাহলে এ তো গর্তেই লুপ্ত হয়ে যেত, এ আর বেরিয়ে আসতে পারতো না, কারণ কপালে ওর খাড়া ঝুলছিল যে ওর বউ যখন তখন ওকে কেসের কোপ মেরে দিতে পারে। আজকে সে বড় বড় বুকনি মারছে। তার মানে এটা তো সত্যি কথা যে এই পাতানো দিদি কিন্তু তার এই ভাইকে চিনতে পারেনি, কিন্তু তার নিজের দিদি, তার রক্তের দিদি, সে কিন্তু চিনে নিয়েছে যে ভাইয়ের মধ্যে কতটা বেইমানিগিরি কাজ করে।
আর সেটা অক্ষরে অক্ষরে পালন হয়ে গেল, সেটাকে আর আলাদা করে এলাবোরেট করতে লাগে না, তাই না? এইবার হচ্ছে কথা একটুখানি গামলাকে বলে নিই। কালকে গামলার একটা ভিডিও দেখলাম, অভাগা যেখানে যায় সাগর শুকায় যায়। আজকে এ বাড়ি থেকে বেরিয়ে গেছিল এটা বলে জনগণকে বলেছিল যে 30টা টাকা আইব্রো করার জন্য মানে হাত পাততে হতো বরের কাছে, তাই তো? 30টা টাকার জন্য আজকে এখান থেকে বেরিয়ে গিয়ে নিজের ওইটুকু ফেস ভ্যালিউ ছিল, যেটা কিনা আমি বারংবার বলেছি, আগেও বলেছি, এখনও বলবো, মিত্র পরিবারের সহায়তা না থাকলে বা মিত্র পরিবারের ওই গ্রাম্য জীবন না থাকলে ও কিন্তু নিজের ফেস ভ্যালিউ তৈরি করতে পারতো না। এটা আমি আগেও বলেছি, ওটা আমি এখনও বলছি, আগামী দিনে বলবো। এখানে ওর একার কোনো ক্রিয়েটিভিটি ছিল না। বেরিয়ে যাওয়ার পর যে ফেস ভ্যালুটা এখান থেকে তৈরি করে নিয়ে বেরিয়েছে, সেখান থেকে গিয়ে কিন্তু আজকে ওর এই 88,000-এর চ্যানেল। তাহলে ভাবো এ এমনই আজকে এই 88,000-এর তার চ্যানেল, প্রচুর পয়সা কামিয়েছে। চ্যানেলটা খোলার পর থেকে ভালো ইনকাম করেছে, ঠিক আছে, মনিটাইজ হওয়ার পর থেকে। একটা পয়সা সে রাখতে পারেনি। সে হরিণ লুটের বাতাসার মতন এর তার নিজের জন্য বেরিয়েছিল, নিজের জন্য পয়সা রাখতে পারেনি। আর এমন পরিবেশেও বাস করছে তারা ওর থেকে বেশি ওর পয়সাকে ভালোবাসে। আজকে দাদার বিয়েতে যাবে, তোমরা ভাবো সেই জিনিসের টাকাটাও কিন্তু ওকেই দিতে হচ্ছে। এই স্বর্ণকারের দোকানে গিয়ে টাকাটা মাসে ওকেই কিন্তু বেয়ার করতে হবে। ইভেন জিনিসটা হয়ে গেলে যখন পুরো নেবে সেই থোক টাকাটা ওকেই দিতে হবে। কেউ দিচ্ছে না সেই ভাগটা। শর্তই আছে, ওখানে থাকতে গেলে ওকে ওখানে দিয়ে চলতে হবে। আর যেভাবে ও ভিডিও করছে, এই রাত্রির বেলা ঘুমিয়ে তারপরের দিনে দুদিনে মিলিয়ে মাত্র 8 মিনিট, 4 মিনিটের, 5 মিনিটের, 10 মিনিটের ভিডিও করছে, সেই ভিডিওতে কতটুকু ইনকাম করবে আর সেই ইনকাম থেকেও কতটুকু বেয়ার করবে সেটা হয়ে গেছে কথার বিষয়। অবাক লাগে। তো যাই হোক, এটা তো গেল গামলার বিষয় যে ওর এরকম করেই চলতে হবে। মায়ের নাচন শেষ হচ্ছে না, কি নাচা নাচতে পারে, হ্যাঁ, আর বলে নাকি ইউটিউবের পয়সাতেই ওদের খাচ্ছে। তার আগে কীভাবে খাচ্ছিল? ইউটিউব যখন ছিল না, ইউটিউব তো হালেই হলো, এতদিন সংসার কি করে চালালো? তোরা মিথ্যেবাদীর মানে চরম, এরা মিথ্যেবাদী। এইবার আসি, একটু না বললে হয়, অল্প করেই বলবো কিন্তু একটু বলে যাই। আমাদের ইপু দিদি, দেখো আমি কালকে এই দুদিন যে ভিডিও করেছি তাকে নিয়ে, আমি এই ঘরতলে বলছি, আমি জানি যে ইপু দিদির তরফ থেকে একটা রিপ্লাই আসবে, কিন্তু সেই রিপ্লাইটা কি আসবে? চরিত্র, ডাডাং 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 49 ডাডাং 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 ডাডাং। এর বাইরে ইপু দিদি যেতেই পারে না। যাই হোক, ভিডিও শুরু করার আগে আমি শুয়ের ভিডিওটা দেখলাম, আর ওখানটায় আমার মনে পড়লো শুয়ের কথাটা শুনে যে হ্যাঁ, তো তুমি তো এই কথা বলেছিলে যে আজকে তোমার বড় তো থাকে না এখানে, তাহলে তোমাকে অ্যাজ এ রক্ষিতা এখানে রেখে দিয়েছে। আর রক্ষিতা হলে তাহলে ওই যে দুটো বাচ্চা, তাহলে সেটাকে কি বলবে? সেটাকে তো অবৈধ বলবে। এটা বিলো দ্য বেল্ট না, বলো ইপু দিদি? এটা বিলো দ্য বেল্ট না, বিলো দ্য বেল্ট না। অ্যাকচুয়ালি আমি যেতে পারিনি এইখানেই, কিচ্ছু মনে করো না প্লিজ। তুমি তো বললে মা বাবাকে তো গালাগালি দেওয়া যায়, স্বামীকে তো গালাগালি দেওয়া যায়, বাচ্চা অবধি আমরা বিলো দ্য বেল্ট যাইনি। এইখানে একটু বলি, তোমার মা বাবা হয়তো মানুষের মতন তোমাকে জন্ম দিয়েছে, কিন্তু কোথাও না কোথাও মানুষ তোমাকে করতে পারেনি। কিন্তু আমার বাবা মা মানে শিক্ষাটা তোমাকে দিতে পারেনি। এইখানে আমার বাবা মার শিক্ষার কাছে আবার তোমার বাবা মার শিক্ষাটা ফেল হয়ে গেল। বাবা মা কারোর খারাপ হয় না, কিন্তু শিক্ষাটা তোমাকে ঠিক দিতে পারেনি, যে শিক্ষাটা আমাকে দিতে পেরেছে। তাই আমাকে যখন তোমাকে বলতে হয়, তোমাকে যদি প্রশ্ন করতে হয়, আমাকে তোমাকে এটা প্রশ্ন করতে হয় না যে তোমাকে যে নন্দাই নাঙ্গি বলেছিল কথাটা কি আদৌ সত্যি, আমাকে এটা বলতে হয় না। তোমার যে বাচ্চাটাকে নিয়ে কথা বলেছিল যে এটা দাদার না, তোমার নন্দাইয়ের, এটা কি সত্যি, আমাকে এটা কখনো বলতে হয় না। কারণ আমি সেই চরিত্রের মধ্যে যাই না, যে আজকে আমাকে কিছু বলতে গেলে তোমার চরিত্রে যেতে হয়। কিন্তু তুমি আমাকে একরকম ডোমেস্টিক বেবুসে বলে তুমি আখ্যা দিলে, তাই না? তাই তো? তুমি বলছো এত কেউ থাকতে অপোজিট অ্যাট্রাকশানের দিকেই তোমাকে পয়সা কেন চাইতে হয়েছিল? শোনো, বয়সটা হচ্ছে তো, চোখের চশমাটার সাথে সাথে দাদাকে বলো যে দাদার গোল অ্যাচিভ হয়ে গেছে। দেখো, এই কথার পরিপ্রেক্ষিতে তুমি আমার হাজব্যান্ডকে ওই বিষয়ে কথা বলতে পারো নি, চরিত্র টেনেছো। শোন, তো তোমার বরের তো গোল অ্যাচিভ হয়ে গেছে,
তো সেই গোল অ্যাচিভ হওয়া দাদাকে জিজ্ঞাসা করো তো, যে নিশ্চয়ই তার অ্যাচিভ হয়ে গেছে, মানে সে পয়সা কড়ির দিক থেকে একদম ঠিক আছে, ফ্যামিলিকে টাইম দেয়, ফ্যামিলি পার্সন। তো তোমার মানে চোখের সাথে সাথে তোমার কানটা একটু দেখিয়ে নি, কারণ আমি অপোজিট অ্যাট্রাকশানের দিকেই কিন্তু সবসময় পয়সা চাইনি, সম সেক্সের দিকেও কিন্তু চেয়েছি। মানে কাবেরী, তুমি হয়তো শোনোনি, আমি দুটো মানুষের কাছে বলেছিলাম এমার্জেন্সিতে যে আমাকে, আচ্ছা বাই দ্য ওয়ে, বারবার এই কথাটা তুমি বলো যে কারোর অ্যাকাউন্টে কি 50 টাকা থাকে না, আমি কি বলেছিলাম? আচ্ছা ধরো তোমার অ্যাকাউন্টে 50 টাকা আছে, কিন্তু এমন এমার্জেন্সিতে পড়ে গেছো তোমার মোবাইলের নেটটা শেষ। এবার নেট যদি শেষ হয়ে যায় তাহলে কি তুমি ফোনপে, গুগল পে এগুলো ইউজ করতে পারবে? তোমার ফোনটা তার মানে মনে স্মার্ট আছে, আমারটা না অতটা স্মার্ট হয়নি, কারণ দাদার গোল অ্যাচিভ হয়ে গেছে, তো দাদা তোমাকে দামি কিনে দিতে পেরেছে। আমার বাবা গোল টোল অ্যাচিভ হয়নি আমার বরের, তো আমি সাধারণ ফোনই ব্যবহার করি। হ্যাঁ, তা আমার ফোনে না ওইটা নেই জানো তো, মানে নেট না থাকলে যে আমি রিচার্জ করব বা কাউকে কিছু আমি ফরওয়ার্ড করব, সেটা খুব চাপের হয়ে যায়। মানে আমি ভাবি কি নেট থাকলেই মনে হয় চলে, নেট ছাড়াও যে ফোনপে গুগল পে চলে অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও, সেটা আমার ঠিক জানা ছিল না। যাই হোক, ঠিক আছে, আমার এমার্জেন্সি পড়েছিল, তো আমি দুটো মানুষকে বলেছিলাম ইমিডিয়েট, পরপর হোয়াটসঅ্যাপে যার ছিল দুজনকেই বলেছি চলো, সামান্যটা 49 টাকা তো ঠিক আছে চলো, আমি বলেও ছিলাম যে ইমিডিয়েট একটু আর্জেন্ট আছে, একটু রিচার্জ করে দিলে আমি তাহলে সেকেন্ডে আমি পাঠাচ্ছি। খুব ভালো কথা, কিন্তু আমাকে কাবেরি করে দিয়েছে, কিন্তু যে করে দিয়েছে রিচার্জ আজ অবধি তার মুখ থেকে আমি কোনোদিনও শুনি না। কিন্তু যে করেনি তারটা তো ছেড়েই দাও, তাকে ধরছি না। তোমাদের মতন কিছু দোগলা ছ্যাচড়া পাবলিকরা, তারা কিনা প্রতিনিয়ত প্রশ্ন করে যে তুমি কেন তাকে ছবি পাঠাতে গেছিলে, তুমি দেখেছিলে? তুমি এত কনফিডেন্সের সহিত বলছো তুমি দেখেছিলে? তোমাকে এসে দিয়েছে? তোমাকে এসে কি দিয়েছিল? তোমাকে দেখিয়েছিল? কোন মানসিকতা নিয়ে আমি চ্যাটিং করেছি রাত্রিবেলা তুমি দেখেছিলে? শিরদাঁড়া ভাঙা আমার, সীমাকে তাই বলতে পারি না, বলার প্রয়োজন মনে করিনি, জনে জনে বলতে বসবো না। তোমাকে যেমন জনে জনে বলতে হয়নি যে তুমি অরিজিনালি নন্দাই নাঙ্গি কিনা, সেরকম জনে জনে বলতে হয় না, মানুষকে দেখলে বোঝা যায়। আমাকে নিয়ে যারা বলেছে তারা তো আমাকে ক্লোজ থেকে চেনে না, সে রাগে হোক, রিভেঞ্জফুল মেন্টালিটি হোক, সেই নিয়ে বলেছে। তোমাকে যারা বলেছে তাদের সাথে তোমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সে ওয়াইটির দাদাভাই হোক, শু হোক, সবাই বলেছে তাদের সাথে ভালো সম্পর্ক, ফোনের পর ফোন, আলাপচারিতা সবই হতো। তাহলে নিজের চরিত্রে যখন দাগ লাগে ফিল করো তো, বা করেছিলে তো, যে কত বড় অন্যায় অপবাদ দিচ্ছে। আমার বর থাকে না বলে আমাকে বলতে খুব সোজা লাগে, বলো? সুন্দর ঘর আছে, সুন্দর এই আছে, তোমার বর সঙ্গে থাকে বলেই তুমি একবারে ধোয়া তুলসী পাতায় মোড়া একবার সতী সাবিত্রী, তাই না? মুখটা খুলিও না, ভদ্রতা শেখো, মা বাবার শিক্ষাগুলোকে এরকমভাবে জলাঞ্জলি দিও না, ঠিক আছে? ঝিউর মতন মেয়েকে তুমি যখন ট্যাগ দাও, মানে সার্টিফিকেট দাও যে সে ভালো, তার নামে বলা হয়েছে, কি গ্যারেন্টি আছে? সবার গ্যারেন্টি তোমার পছন্দ মতন তুমি ঠিক করো। আমি কাকে কি করেছি কি করিনি আমার কাছে তুমি কৈফিয়ত চাইছো কেন? বরের যোগ্যতা নিয়ে যখন বলি সেখানে বলার কোনো উত্তর থাকে না বলে তোমাকে চরিত্র টানতে হয়, সেই জন্য টানতে হয়। তোমাকে একবারও আমাকে বলতে হয়েছে তোমার চরিত্র নিয়ে? আজ অবধি তোমার কাছে যখনই কোনো কথা থাকে না, তুমি সেই পুরনো পাচন টানো। কি মনে করো আমার গায়ে লাগে? লাগে না, ফারাক পড়ে। তোমার মতন এড়া গেড়া নাথু খেরার বলাতে আমার কোনো ফারাক পড়ে না, বুঝেছো? যে আমাকে সার্টিফিকেট দিতে হবে যে আমি এই চরিত্রের, আমার বর থাকে না মানে বলতে খুব সহজ হয়। বললাম না, তোমার বর তোমার মতন জোকের মতন লেগে থাকে বলে তোমার বর ফ্যামিলি পার্সন, তাই না? এই তুমি বিলো দ্য বেল্ট গিয়ে আমাকেও কিন্তু রক্ষিতা বলেছো, আর আমার বাচ্চাদেরকে একরকম তুমি অবৈধ ট্যাগ দিয়েছো। এই কথাটা তো সত্যি আমার মনে ছিল না, আমার পরে মনে পড়লো যে হ্যাঁ, এই কথা তো তুমি বলেছিলে যে তোমার বর তো থাকে না এখানে। তাহলে কি খুব সহজ না? বর থাকে না, যাদের বর থাকে না সবাই চরিত্রহীন। যে ভাইয়ের করে পড়ে যাও ঝাঁপিয়ে বড় ভাইয়ের জন্য, সেই ভাই তো 24 ঘন্টা বউয়ের সাথে থাকতো। ওরা তো ব্লগার, কোথাও কাজেও যেত না, মুখে মুখ লাগিয়ে সারাদিন বসে থাকার কথা। ওর বউ পালিয়ে গেল কেন? তোমার ভাইয়ের যখন এত মুরত, তোমার বর তোমার সাথে 24টা ঘন্টা থাকে, তারপরেও তোমাকে নন্দাই নাঙ্গি বলা হয়েছে। এত বড় সাহস অন্যরা পেল কি করে?
তাই যারা বলে তাদের মধ্যে সামিল হয়ে যেও না, তাহলে তোমার মা বাবার যতটুকু শিক্ষা আছে সেটাও একবারে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার মতন হয়ে যাবে। তোমাকে এইটুকুই বলবো, এর বেশি তোমাকে বলার মতন একটা নয়া খরচ করব না। যেখানে মনে হবে যে আলটপকা টানছো, তুমি সীমাকে নিয়ে 2-3টে ভিডিও করেছো আর সীমা তোমাকে টেনেছে, হাসিও না, আর লোককে হাসিও না। তো সারাক্ষণ পাচন গাও, দিনে 3টে ভিডিও নামালে সীমারে নিয়ে নামো, তুমি আর বড় বড় কথা বলো। সীমা যা যা করেছে সীমার ফলস্বরূপ সীমা পাচ্ছে, অতিরিক্ত কাউকে হেল্প করা, কারো সাহায্য করা, ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে একদম নিজে উতলা হয়ে ভাইকে এ করা, সেটার ফলও পাচ্ছে। আমাকে আলাদা করে করতে হবে না। যদি কারোর কর্ম খারাপ থাকে না, যদি কারোর কর্ম খারাপ থাকে, মানে সে সেটা করেনি তারপরেও তাকে বলা হয়েছে, তার ফলটা সে হাতে নাতে ঠিক যেভাবেই হোক পেয়ে যাবে। আর তুমি এই যে বারংবার ওই যে তোমার বরের গোল অ্যাচিভ হয়ে গেছে এই কথাটা বললে পরেই, তোমার বর বাড়িতে থাকে না মানে তুমি এরকম করেছো, কোথাকার কে আমরা ভাতে দে এসে বললো আর তুমি বিশ্বাস করনি, সেখানে তুমি আমাকে প্রশ্ন করছো হুদা হেলারি কে তুমি? তোমাকে তো আমি ধর্তার মধ্যেই ধরি না, তো তোমার কথা ধরবো কেন? তোমার মতন পাবলিককে জবাব দেবো কেন? তুমি কোথায় দেখেছো? যদি সেইটার প্রমাণ তুমি দিতে পারো যে হ্যাঁ আমি দেখেছি, তাহলে ওটাও যদি তুমি সত্যি করে বলো, মনে করো যে আমি কি করে জানবো যে তোমার কি মাইন্ড ছিল, আমরাই বা কি করে জানবো সত্যি সত্যি তুমি নন্দায় এই গিরি করো কিনা, তাই না? এটা সবসময় মনে রাখবে, একটা আঙ্গুল অন্যের দিকে তুলবে, বাকি 4টে আঙ্গুল কিন্তু তোমার দিকে হয়ে থাকবে। তাই নিজেকে ধোয়া তুলসী পাতা ট্যাগ দিও না যে বর তোমার সাথে জোকের এটুলির আটার মতন আটকে থাকে বলে তুমি একদম সতী সাপুত্রীর নাম্বার 1 হচ্ছ, আর বাকিদের থাকে না বলে তারা একদম রক্ষিতা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মনে রাখবে এই কথাটা, শেষবার বলে গেলাম। যদি যুক্তিতে খণ্ডাতে পারো খণ্ডাবে, চরিত্রে দাগ না দিয়ে। বড় বড় বুকনি মারে, ধেড়ে হয়ে যাচ্ছে বয়সে, শিক্ষা মানে একবারে মানে চুনো পুটিরও না, চুনো মাছের সাইজেরও না, অশিক্ষিত। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।